সেরা ও উজ্জ্বল মেধাবীরা আর যুক্তরাষ্ট্রে ভিড় করছে না। এই বিপর্যয় থেকে চীনের চেয়ে লাভবান হওয়ার মতো আর কোনো দেশ নেই। রোবোটিক্স এবং এআই থেকে শুরু করে ক্লিন এনার্জি ও বায়োটেক পর্যন্ত বেইজিং শূন্যস্থান পূরণে কোনো সময় নষ্ট করছে না। গবেষক, প্রতিভা এবং পুঁজি যা একসময় মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য ছিল নির্ধারিত, সেগুলোকে চীনের শীর্ষস্থানীয় গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়গুলো দুহাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নেওয়া শিক্ষা ও গবেষণা বিরোধী পদক্ষেপই চীনের উত্থানকে ত্বরান্বিত করছে। চীন সম্পর্কিত বিশেষজ্ঞ ও পাবলিক স্পিকার সিরাস জেনসেন বলছেন কথা। সম্প্রতি তার এক ভিডিওতে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন। নানা তথ্য উপাত্ত দিয়ে তিনি প্রশ্ন রেখেছেন এই চীনকে ঠিক কিভাবে ঠেকাবে আমেরিকা। বিশ্বের বৃহত্তম বৈশ্বিক গবেষণা সংস্থা নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা একেবারেই প্রথমবারের মতো দেখছে বিশ্ব। এই তথ্যের মধ্যে আছে বিশ্বব্যাপী চীনের ইতিবাচক প্রভাব সম্পর্কে মানুষের বিশ্বাস যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। বিশ্বের অন্যতম জনমত বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত এই সমীক্ষায় 29টি দেশের 22,000-এর বেশি মানুষ অংশ নেন। বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে তাদের কাছে প্রশ্ন করা হয় এবং বিশ্বাস করুন, এই প্রতিবেদনে যে তথ্য পাওয়া যাচ্ছে তা আপনিও বিশ্বাস করতে পারবেন না। যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আগামী দশকে বৈশ্বিক বিষয়ে আমেরিকার ইতিবাচক প্রভাব থাকবে কিনা, তখন বিশ্বের মাত্র 46% ইতিবাচক জবাব দিয়েছেন। এ ধরনের জরিপের ইতিহাসে এই ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য সর্বনিম্ন। কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। অবিশ্বাস্য হলেও সত্য যে দেশটির মাত্র 19% উত্তরদাতা এ বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সার্বিকভাবে জরিপের ফল থেকে দেখা যায় প্রায় প্রতিটি দেশই আগে যুক্তরাষ্ট্রকে যেভাবে দেখত, বর্তমানে তার বড় পতন হয়েছে। এটা এমন এক অপ্রত্যাশিত পতন যা কেউ অনুমান করতে পারেনি। যখন সমীক্ষায় অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করা হয় বিশ্বে ইতিবাচক প্রভাব থাকবে কোন দেশের, তখন 49%ই তাদের জবাবে ইঙ্গিত দিয়েছেন যে বৈশ্বিক বিষয়গুলোতে চীনের প্রভাব যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো থাকবে। ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বের বেশিরভাগ মানুষ যুক্তরাষ্ট্রের চেয়ে চীন সম্পর্কে বেশি আশাবাদী হচ্ছে। ইপসোসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রিস জ্যাকসনের মতে এটা ভালো। ট্রাম্পের দ্বিতীয় দফার প্রশাসন ক্ষমতা নেওয়ার 3 মাস পর বিশ্বে ভালো শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের খ্যাতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ইউরোপ ও কানাডার মতো ঐতিহ্যবাহী মিত্রদের কাছে এটি বিশ্বজুড়ে আমেরিকার প্রতি সম্মান ফিরিয়ে আনার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির পরিপন্থী। তবে অনেক আমেরিকান তাদের আত্মকেন্দ্রিকতার কারণে সম্ভবত মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা প্রকল্পের সমর্থকেরাও বিশ্বমঞ্চে আমাদের এই ক্রমহ্রাসমান অবস্থান লক্ষ্য করবে না। এই কথাটা খুবই ঠিক। বেশিরভাগ আমেরিকান বিশ্বে বা তাদের চারপাশে কি ঘটছে সেদিকে খুব কম মনোযোগ দেয় এবং গত 6 মাসে আমেরিকার খ্যাতি কত দ্রুত কমে গেছে তা দেখতে পায় না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বিশ্বাসযোগ্যতার ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছেন এবং এর মাধ্যমে চীনের জন্য এমন সব শিল্প নেতৃত্ব দেওয়ার দরজা খুলে দিয়েছেন যা বর্তমান শতাব্দীকে গড়ে তুলবে। গত মাসে ট্রাম্প প্রশাসন শিক্ষা ও গবেষণার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। সত্যি বলতে এটি আগামী প্রজন্মের জন্য আমেরিকান নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা রাখে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? নেচার, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক জার্নাল, কি বলছে শুনুন। সম্প্রতি নেচার তাদের বার্ষিক সমীক্ষা প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে যুক্তরাষ্ট্রের শতকরা 75 জনেরও বেশি বিজ্ঞানী এখন দেশ ছাড়ার কথা ভাবছেন। সংখ্যাগরিষ্ঠরা বলছেন তারা কানাডা ও ইউরোপে জোরে সোরে চাকরি খুঁজছেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এখন সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলেছেন যা একসময় আমেরিকাকে বিশ্বের ঈর্ষার কারণ করে তুলেছিল। ট্রাম্প প্রশাসন এমন বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদন বাতিল করার হুমকি দিয়েছে যারা তার সমালোচনা করে এমন কর্মসূচি ও ক্লাসগুলোকে সেন্সর করতে অস্বীকার করেছে। এটি একটি কল্পিত স্বৈরশাসিত উপন্যাসের মতো মনে হয়। এটা এমন একটি পদক্ষেপ যাতে মনে হয় হোয়াইট হাউস সক্রিয়ভাবে উচ্চশিক্ষাকে সেই হীরক রাজার দেশের একটি যন্তরমন্তর কক্ষে রূপান্তরিত করার চেষ্টা করছে, আর যে প্রতিষ্ঠানগুলো এর বিরোধিতা করার সাহস দেখায় তাদের শাস্তি দিচ্ছে। হার্ভার্ডের কথাই ধরুন। দীর্ঘকাল ধরে বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত এই বিশ্ববিদ্যালয় এখন সরাসরি রাজনৈতিক প্রতিশোধের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ট্রাম্প এই বিশ্ববিদ্যালয়কে পুরো কোর্স বাদ দিতে বলেছিলেন, হার্ভার্ড অস্বীকার করেছে। এর প্রতিক্রিয়ায় সরকারি অর্থায়ন প্রত্যাহার এবং এর করমুক্ত মর্যাদা বাতিল করার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। অধ্যাপকেরা এখন চলে যাচ্ছেন, বিদেশি শিক্ষার্থীরা বিকল্প খুঁজছে, আমেরিকার একাডেমিক পাইপলাইন দ্রুত শুকিয়ে যাচ্ছে। ফলাফল একটি ঐতিহাসিক মেধা পাচার।
সেরা ও উজ্জ্বল মেধাবীরা আর যুক্তরাষ্ট্রে ভিড় করছে না। তারা নিজ বাড়িতেই থাকছে অথবা অন্য কোথাও যাচ্ছে। এবং এই বিপর্যয় থেকে চীনের চেয়ে লাভবান হওয়ার মতো আর কোনো দেশ নেই। রোবোটিক্স এবং এআই থেকে শুরু করে ক্লিন এনার্জি ও বায়োটেক পর্যন্ত বেইজিং শূন্যস্থান পূরণে কোনো সময় নষ্ট করছে না। গবেষক, প্রতিভা এবং পুঁজি যা একসময় মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত ছিল, সেগুলোকে চীনের শীর্ষস্থানীয় গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়গুলো দুহাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে। এখানে আমরা দেখব কিভাবে ট্রাম্পের আমেরিকার শিক্ষার প্রতি আক্রমণে চীনের উত্থান ত্বরান্বিত হচ্ছে, কিভাবে এই একটি রাজনৈতিক বিদ্বেষ সম্ভবত একবিংশ শতাব্দীকে পরিচালিত করবে তা নির্ধারণ করতে পারে। এখন একটি বিষয় আমাদের প্রথমে নিশ্চিত করতে হবে যে গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের একটি প্রতিযোগিতামূলক সুবিধা ছিল চীনের বিরুদ্ধে, আর সেটি হল যুক্তরাষ্ট্র সবসময়ই একটি অভিবাসী জাতি এবং বিশ্বের সেরা ও উজ্জ্বলতম মেধাবীদের স্বাগত জানিয়েছে। 2000 থেকে 2014 সালের মধ্যে বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকানদের 1/3 বেশি ছিলেন অভিবাসী। 2019 সালে প্রায় 40% সফটওয়্যার ডেভেলপার ছিলেন অভিবাসী। ক্যান্সার চিকিৎসার প্রধান কেন্দ্রগুলোতে কর্মরতদের মধ্যে অভিবাসীদের সংখ্যা ছিল 30 থেকে 62% পর্যন্ত। কিন্তু এটি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এখন শত শত ভিসা বাতিল করা হচ্ছে, শিক্ষার্থীদের ধরে ধরে নির্বাসিত করা হচ্ছে। চীন, মধ্যপ্রাচ্য এবং ট্রাম্প যাদের বন্ধু মনে করেন না, সেসব দেশের স্নাতক শিক্ষার্থী ও গবেষকেরা এখন এফবিআই এর নিয়মিত তদন্তের মুখোমুখি হচ্ছেন। সত্যি বলতে সিএনএনের উপস্থাপক ও লেখক ফরিদ জাকারিয়ার চেয়ে ভালোভাবে এটি আর কেউ বলতে পারেননি। তিনি এই বিষয়ে চমৎকার একটি মতামতধর্মী লেখা লিখেছেন। ট্রাম্প 100 দিনের মধ্যে 100 বছরের প্রতিযোগিতামূলক সুবিধা নষ্ট করছেন। যে দেশ রোবোটিক্স, এআই এবং ক্লিন এনার্জির মতো ভবিষ্যতের প্রযুক্তিতে পারদর্শী হবে, তারাই 21 শতক শাসন করবে। প্রেসিডেন্ট যদি উদ্ভাবনকারী বিজ্ঞানীদের পঙ্গু করার জন্য তার ক্ষমতার সবকিছু ব্যবহার করেন, তাহলে যুক্তরাষ্ট্র কিভাবে চীনের সাথে প্রতিযোগিতা করার আশা করতে পারে? চীন তার শিক্ষা ব্যবস্থার ব্যাপক বিনিয়োগ করছে, যা জাতীয় শক্তির জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। এটি চীনাদের দূরদর্শী পরিকল্পনার একটি ক্লাসিক উদাহরণ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন এবং আপনার ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন। চীনের শিক্ষা ব্যবস্থা পশ্চিমা মানদণ্ডে তীব্র, এমনকি কঠোর বলেও প্রায়শই সমালোচিত হয়, তবে ফলাফল নিজেই কথা বলে। যুক্তরাষ্ট্র যখন বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি অর্থায়ন বন্ধ করছে এবং বৈজ্ঞানিক গবেষণাকে আক্রমণ করছে, তখন চীন প্রতিষ্ঠান গড়ে তুলছে এবং প্রবেশাধিকার অবারিত করছে। চীন এখন বিজ্ঞান ও প্রযুক্তি উদ্যোগ বিষয়ক 16,000-এর বেশি ইনকিউবেটর তৈরি করছে। এতে তারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। দেশব্যাপী ইনকিউবেটর পরিষেবা নেটওয়ার্ক প্রত্যন্ত এলাকা এবং তার চাইতেও বেশি 95% প্রশাসনিক অঞ্চল জুড়ে বিস্তৃত। এর সহজ অর্থ হল চীন আক্ষরিক অর্থেই দেশটির প্রতিটি বর্গমাইলে উদ্ভাবনের কেন্দ্র বা সুযোগ রয়েছে। চীন এখন বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি দেয়। প্রযুক্তিগত প্রতিযোগিতায় যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। শুধু 2020 সালে চীন 35,70,000 স্টেম স্নাতক তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রে এ সংখ্যা ছিল মাত্র 8,20,000। অর্থাৎ প্রতি বছর যুক্তরাষ্ট্রের চেয়ে 4 গুণেরও বেশি প্রকৌশলী, বিজ্ঞানী ও ডেভেলপার চীনের কর্মক্ষেত্রে প্রবেশ করছে। এগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো ভবিষ্যতের বৈশ্বিক প্রযুক্তিগত নেতৃত্বের ভিত্তি। একই সময়ে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিপত্তি কমেছে, চীনের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী র্যাঙ্কিংয়ে নাটকীয়ভাবে উপরে উঠছে। প্রথমবারের মতো 2টি চীনা বিশ্ববিদ্যালয় শীর্ষ 15-তে প্রবেশ করেছে। এলিট নেচার জার্নালে সবচেয়ে উচ্চমানের গবেষণা প্রতিবেদন প্রকাশ এবং জমা দেওয়ার ক্ষেত্রেও চীনা বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের শীর্ষে রয়েছে। এ ব্যাপারে 2022 সালেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। চীন গবেষণাকে প্রণোদনা দিতে তার সমস্ত ক্ষমতা ব্যবহার করছে, আর আমেরিকা এর উল্টোটা করছে। ফলে যুক্তরাষ্ট্র তরুণ চীনা প্রতিভাবানদের মন জয়ের ক্ষমতা হারিয়েছে। হয়রানি ও ভিসা ঝুঁকির কারণে ভীত হয়ে চীনা শিক্ষার্থীরা এখন তাদের পড়াশোনার পরিকল্পনা পুনর্বিবেচনা করছে। এবং বিশ্বাস করুন, এটি কোনো ছোটখাটো ঘটনা নয়। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি নিবন্ধ অনুসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স অর্থাৎ প্রতিভাধরদের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে যাচ্ছে। গবেষণা অনুসারে যুক্তরাষ্ট্রে কর্মরত শীর্ষস্থানীয় এআই গবেষকদের 38% এখন চীনের মূল বাসিন্দা, যেখানে আমেরিকানদের সংখ্যা 37%। এর মানে হল যুক্তরাষ্ট্রে তাদের নিজ দেশের নাগরিকদের চেয়ে আক্ষরিক অর্থেই বেশি চীনা এআই গবেষক তৈরি করছে।
ফলে যুক্তরাষ্ট্র শুধু ভবিষ্যৎ গবেষকদেরই হারাচ্ছে না, চীন তাদের বর্তমান গবেষকদেরও পাচ্ছে। কারণ শীর্ষস্থানীয় চীনা বিশ্ববিদ্যালয়গুলো বাহু বাড়িয়ে পিএইচডি করার জন্য আগ্রহীদের স্বাগত জানাচ্ছে। এটি এমন যে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই নিজেদের নাশকতা করছে। সরকার যখন দেশের কর্মরত অর্ধেক গুরুত্বপূর্ণ বিজ্ঞানীকে হুমকি দিচ্ছে, তখন যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিযোগিতামূলক থাকতে পারে? তবে যথারীতি এই প্রশাসন মৌলিকভাবে এই প্রবণতাগুলোর কোনোটিই বোঝে না। আমেরিকান রাজনীতিবিদেরা তাদের নিজেদের বিশ্বাস প্রচারের ক্লাসিক উদাহরণ সৃষ্টি করছেন। সিনেটর টম কটনের কথাই ধরা যাক। সম্প্রতি এক্স হ্যান্ডেলে তাঁর লেখা পোস্টটি এর বড় প্রমাণ। তিনি লিখেছেন, এই বিশ্ব আইপি দিবসে মনে রাখবেন, চীন উদ্ভাবন করে না, তারা চুরি করে। সেমিকন্ডাক্টর থেকে বায়োটেক পর্যন্ত তারা তাদের সামরিক বাহিনী গঠনের জন্য আমেরিকান ধারণাগুলো লুট করছে। আমি এটি বন্ধ করার জন্য লড়াই চালিয়ে যাব। চীন উদ্ভাবন করতে পারে না, এই দাবি একেবারেই সেকেলে চিন্তাভাবনা। এই ধরনের শ্রেষ্ঠত্বের ধারণাই আমেরিকার পতন নিশ্চিত করছে। টম এখানে শুধু ভুলই নন, তিনি সত্য থেকে অনেক দূরে। এবং আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্কের কথা অনুসারে আমেরিকা জেগে ওঠা দরকার, কারণ চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে, এটিই বাস্তবতা। এই কারণেই সিরাস জেনসেন মানুষকে বারবার চীন ঘুরে আসতে উৎসাহিত করেন। বিষয়টি উল্লেখ করে বলছেন তিনি, সহজ সত্য হল চীন প্রায় প্রতিটি ক্ষেত্রেই পশ্চিমা দেশগুলোর চেয়ে বহু আলোকবর্ষ এগিয়ে। তা সে অবকাঠামো হোক বা মোবাইল পেমেন্ট, এআই ইন্টিগ্রেশন হোক বা রোবোটিক্স, আপনি যাই বলুন না কেন, চীন যুক্তরাষ্ট্রের চেয়ে কেবল তাল মিলাচ্ছে না, বরং এই সংশ্লিষ্ট শিল্পগুলোতে সক্রিয়ভাবে প্রথম পদক্ষেপ গ্রহণকারী ও উদ্ভাবক হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক অর্থায়নপ্রাপ্ত অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের একটি সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ৪৪টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতের মধ্যে ৩৭টিতেই চীন এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু সত্যকে মেনে নেওয়ার পরিবর্তে মার্কিন রাজনীতিকরা বরং আমেরিকানদের বোঝাতে চান যে চীন কোনো না কোনোভাবে পিছিয়ে আছে, যেখানে প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র একটি চীনা প্রযুক্তি বিপ্লব দ্বারা অন্ধ হয়ে যাচ্ছে, যা তারা স্বীকারও করতে এমনকি অস্বীকার করছে। এই কারণেই ব্লুমবার্গকে কেন বিশ্ব চীন প্রযুক্তিগত অগ্রগতি দেখার বারবার বিস্মিত হয়, এই শিরোনামের নিবন্ধটি প্রকাশ করতে হয়েছিল। দেখুন, চীন যখন একটি যুগান্তকারী উদ্ভাবন উন্মোচন করে, তা সে ডিপসিকের মাধ্যমে এআই এর উল্লম্ফন হোক বা গ্রিনটেক, কোয়ান্টাম কম্পিউটিং অথবা নেক্সট জি উৎপাদনে যুগান্তকারী আবিষ্কার হোক, আমেরিকানরা হতবাক ও বিভ্রান্ত হয়ে পড়ে। চীন কিভাবে এটি করতে পারল? আমরা কিভাবে পিছিয়ে পড়লাম? এটি সহজ, কারণ নিজের কাছে মিথ্যা বলা আপনাকে সত্য থেকে রক্ষা করতে পারে না। এটি কেবল সেই মুহূর্তটিকে বিলম্বিত করে যখন আপনাকে এর মুখোমুখি হতে হয়। যদি যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ জয়ের বিষয়ে সিরিয়াস হতো, তবে তারা শিক্ষা, গবেষণা ও প্রতিবাদকদের জন্য বিনিয়োগ করত। কিন্তু এর বদলে তারা শক্তি ব্যয় করছে আঙুল তোলা এবং অজুহাত দেখানোর পেছনে। বৈশ্বিক উদ্ভাবনের দৌড়ে এটি কেবল একটি পরাজিত কৌশল নয়, এটি জাতীয় অন্তর্ঘাত। যদিও প্রশাসন এই মৌলিক বিষয়গুলো বুঝতে অস্বীকার করছে, আমেরিকান জনগণ কিন্তু বুঝতে শুরু করেছে। ট্রাম্পের ১০০ দিনের মাথায় জনমত জরিপে তার অনুমোদনের হার প্রায় ১ শতাব্দীর মধ্যে সর্বনিম্ন ছিল। কারণ অবশেষে আমেরিকান অর্থনীতি এবং উদ্ভাবনকে বাস্তবিকই শূন্য হতে দেখছে। গবেষণা ছিন্ন ভিন্ন হচ্ছে, প্রতিভাধরদের বিতাড়িত করা হচ্ছে এবং সুযোগগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। এদিকে চীন অপেক্ষা করছে না, তারা বিশ্বের বিজ্ঞানীদের স্বাগত জানাচ্ছে, ভবিষ্যৎমুখী বিনিয়োগ করছে এবং বৈশ্বিক নেতৃত্বের নিয়মগুলো নতুন করে লিখছে। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে এগিয়ে থাকতে পারত, তাদের প্রতিটি সুবিধা ছিল, কিন্তু নেতৃত্ব কেবল ক্ষমতায় থাকার বিষয় নয়, সেই ক্ষমতা নিয়ে কি করতে হবে তা জানার বিষয় এটি। ভবিষ্যতের জন্য এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ট্রাম্প আমাদের এবং সমগ্র বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে কি করা উচিত নয়।